means twice is 3 minutes. আমরা সেকেন্ড স্টেপে এনজাইম ওয়াশ কমপ্লিট করলাম, যেখানে টেম্পারেচার ছিল আমাদের 45 ডিগ্রি টেম্পারেচার, আর হলো বেসিক্যালি আমাদের টাইমটা ছিল 30 to 60 মিনিট। 30 to 60 মিনিট আমরা পরবর্তীতে সেটাকে ইনক্রিজ করতে পারি টেম্পারেচার ভালো পারফরমেন্স পাওয়ার জন্য। 90 ডিগ্রি টেম্পারেচার রান 1 মিনিট। তো আর একটা কাজ করতে পারি যে পরবর্তীতে আমরা আস্তে আস্তে টেম্পারেচার কমাতে পারি। কমানোর পর ড্রেন দ্য বাথ আমরা রিন্স ওয়াশ করতে পারি, যেহেতু এনজাইমের ইফেক্ট অ্যাসিটিক অ্যাসিড নিউট্রালাইজেশন হওয়ার পর যেন কোনো ধরনের ইফেক্ট না থাকতে পারে কাপড়ের মধ্যে। এই জন্য আমরা রিন্স করি টুয়াইস ইজ 3 মিনিট। 3 মিনিট রিন্স ওয়াশ করতে পারি। তারপর আমরা পরবর্তী স্টেপে যাব, থার্ড স্টেপ সফেনিং। বায়াস যদি রিকোয়ারমেন্ট দেয় যে সফেনিং থাকতে হবে, তাহলে আমাকে সফেনিং করে নিতে হবে। আমরা আবার 1:8 অ্যাড ওয়াটার 480 লিটার পানি নিব। তারপরে অ্যাড অ্যাসিটিক অ্যাসিড 0.6 গ্রাম পার লিটার অ্যান্ড অলসো 288 গ্রাম পার লিটার আমাদের আসবে অ্যাসিটিক অ্যাসিডের কনজামশন আসবে 60 কেজির জন্য। তো তারপর ক্যাটায়নিক সফেনার 1 গ্রাম পার লিটার আমরা ইউজ করবো। ক্যাটায়নিক সফেনার যার কাজ হলো সফট করা। 480 গ্রাম আমাদের কি আসবে ক্যাটায়নিক সফেনার কনজামশন আসবে। তারপর সিলিকন অ্যামি 0 যে কোনো ধরনের কেমিক্যাল আমরা ইউজ করতে পারি। এখানে সিলিকন বাজারে প্রচুর পাওয়া যায়, বিভিন্ন ক্যাটাগরির পাওয়া যায়। এখন বায়ার্সের রিকোয়ারমেন্ট অনুযায়ী অথবা ইন্ডাস্ট্রির কনজামশন কস্টিংয়ের উপর ডিপেন্ড করে যে কোনো সাপ্লায়ারটা ইউজ করতে পারে। চাইনিজ থেকে ইউজ করতে পারে, অথবা তুর্কিশ থেকে ইউজ করতে পারে, অথবা ইন্ডিয়া থেকে ইউজ করতে পারে। সো বিভিন্ন টাইপের সিলিকন সাপ্লায়ার পাওয়া যায়, এগুলো ইউজ করা হলো রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে ইউজ করতে হয়। টেম্পারেচারের একটা বিষয় ইম্পর্টেন্ট, এখানে 40 ডিগ্রি টেম্পারেচার টাইম হলো 15 to 20 মিনিট। তারপর হলো আমরা ড্রেন দ্য বাথ, দেন আনলোড দ্য গার্মেন্টস অন ট্রলি। আমরা আনলোড করবো গার্মেন্টস, ট্রলিতে ভরবো। তারপর পরবর্তী প্রসেস যে স্টেপটা আছে, ফোর্থ স্টেপ, হাইড্রো এক্সট্রাক্টিং মেশিনের মাধ্যমে এক্সট্রাক্ট করতে হবে টু রিমুভ দ্য ওয়াটার ফ্রম দ্য গার্মেন্টস বাই ইউজিং হাইড্রো এক্সট্রাক্টর মেশিন, যার মাধ্যমে বেসিক্যালি আমরা ওয়াটারকে রিমুভ করবো। ফিফথ স্টেপ হলো ড্রাইং উইনো অলরেডি গ্যাস ড্রায়ার অথবা স্টিম ড্রায়ার ইউজ করবো। স্টিম ড্রায়ার গ্যাস ড্রায়ারের ক্ষেত্রে আমাদের টেম্পারেচার ভিন্ন ভিন্ন থাকতে পারে। 75 ডিগ্রি থেকে 85 ডিগ্রি টেম্পারেচার থাকতে পারে। 10 থেকে 15 মিনিট ফর কালার ড্রায়ার আমরা কোল্ড ড্রাই আমরা ইউজ করতে পারি। মানে যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, সেটা হলো যে ভেজা যে গার্মেন্টস বডিগুলো রয়েছে সেগুলোকে ড্রাই করতে হবে। আফটার ড্রায়ার গার্মেন্টস গো টু কোয়ালিটি সেকশন ফর কোয়ালিটি চেকিং। আফটার ড্রাইং শেষ করার পর আমাদের কোয়ালিটি চেকিংয়ের জন্য কোয়ালিটি ডিপার্টমেন্টে পাঠাতে হবে, অ্যান্ড দেন ডেলিভারি করতে হবে টু দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফর দ্য পারপাস অফ ফিনিশিং। তো ফিনিশিংয়ের পরে এটা আমরা ডেলিভারি দিতে হবে। সো এভাবে আমরা এনজাইম ওয়াশ করে থাকি, এবং এনজাইম ওয়াশের একটা প্রসিডিউর মেনটেন করতে হয়, যেহেতু কেমিক্যাল ইউজ হয়, ওয়াটার ইউজ হয়। সো পারফরমেন্সের এখানে একটা বিষয় আছে, টাইমের বিষয় আছে, এবং টেম্পারেচারের একটা বিশাল বিষয় রয়েছে। এগুলো মেনটেন করেই কিন্তু আমাদের গার্মেন্টসকে ওয়াশিং করতে হয়। সো দ্য নেক্সট টপিক ইজ স্টোন ওয়াশ। Stone wash very critical wash actually, and is done to produce fading and discolor effect. আমরা পুরো হোল গার্মেন্টস বডিতে যেটা দেখি সেটা হলো যে কালার ডিসকালার হয়ে গেছে বিভিন্ন জায়গায়, মানে সলিড কালার শেড থাকবে না, কোথাও একটু কম কালার থাকবে, কোথাও বেশি থাকবে, কোথাও একটু লাইট থাকবে, কোথাও ডিপ থাকবে। এই ধরনের ইফেক্ট তৈরি করার যে টেন্ডেন্সি সারফেসের উপরে, গার্মেন্টস বডির সারফেসের উপরে, সেটাই হলো স্টোন ওয়াশ। Stone wash actually in stone wash stone are performed and that are produced from actually explosion তৈরি করে this stone are also called pumic stone. আমি আগে বলেছি তোমাদের যে pumic stone এখানে ইউজ করা হয়। যে pumic stone এটা পাথরের মতো না, এটা একটু নরম, একটু শক্ত, একটু নরম, যেটাকে কি করা হয় যখন কোনো জায়গায় ফ্যাডিং হয় এটা কিন্তু ভেঙে যায়। সো এই যে জায়গাটায় গিয়ে ফেডিং হলো রোলিং করার পর মেশিনের মধ্যে গার্মেন্টস বডি এবং গার্মেন্টসের সাথে, ওই জায়গাটায় কিন্তু ফেডিংটা তৈরি হচ্ছে এবং স্টোনটা কিন্তু ভেঙে যাচ্ছে। দ্য ওয়াশিং প্রসেস ইজ অলসো অ্যাপ্লাইড অন হেভি ফ্যাব্রিক লাইক ডেনিম অর জিন্স।
মানে এই স্টোনটা কিন্তু কোনো পাতলা বা থিন ফ্যাব্রিক্সের উপর অ্যাপ্লাই করা যাবে না, এটা ইউজ করতে হবে হ্যাভি ফ্যাব্রিক। থিন ফ্যাব্রিকের উপর করলে এই স্টোনটা কিন্তু হোল হয়ে যাবে, হোল হয়ে মানে ঢুকে যাবে, তখন কিন্তু ফ্যাব্রিকের ছিদ্র দেখা যাবে। তো সারফেসটা অবশ্যই হ্যাভি হতে হবে। আমরা জানি যে ওভেন ফেব্রিক্স ডেনিম, এটার সারফেস খুবই হার্শ থাকে এবং খুবই শক্ত থাকে বিকজ অফ লো ইয়াং কাউন্ট। অ্যাকচুয়ালি আমরা একদমই মোটা সুতা ইউজ করে থাকি এই ধরনের কাপড় তৈরি করার ক্ষেত্রে। তারপর এখানে various kinds of washing liquid can be assessed by changing the amount of liquor ratio, stone size and shape of stone, cycle time, chemical addition and garments load. আমরা এখন নাম্বার অফ দ্য গার্মেন্টস কত বেশি মেশিনে লোড করছি, নাম্বার অফ কেজি কত কেজি আমরা স্টোন দিচ্ছি, এটা একটা রেশিও থাকে। আর একটা হলো যে চেঞ্জিং কতটুকু ডিপেন্ড করবে, সেটা হলো টাইমের উপর ডিপেন্ড করে, যে টাইম বেশি বেশি যদি রান থাকে মেশিন তাহলে ফ্যাটিংটা বেশি হবে, কম রান হলে কম হবে। এইগুলোই হলো অ্যাকচুয়ালি স্টোন ওয়াশের বেসিক্যালি পারপাস। সো অবজেক্টিভ, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ স্টোন ওয়াশ? The pumic stones act brushing action on the fabric surface. Brushing একটা অ্যাকশন হয়, আমরা যেরকম ব্রাশ করি গার্মেন্টসের বডিতে, সেটা স্টোনের মাধ্যমে করা হয়। The areas where more brushing action that take place, there are more fading or discolor effect will be developed, and the areas where less brushing action take place. ওই যে আমি যেটা বললাম যে মোর ফেডিংয়ের জন্য, এই ধরনের ইফেক্ট তৈরি করার জন্য এটার এরিয়াতে কম হতে পারে, বেশি হতে পারে, ডিপেন্ড করছে রানিংয়ের উপরে, কত টাইম নিচ্ছি, কোন প্লেসের উপর করার জন্য বেশি ফেডিং করছি, এটার উপর ডিপেন্ড করে ডিসকালার ইফেক্ট তৈরি বা ডেভেলপ হয়। মাল্টি লেয়ার ফেব্রিক এরিয়াস লাইক কলার, কাপ, পকেট, প্লাকেট, সাইড সিম, etc areas will be brushed more than the single layers areas. মাল্টি লেয়ার করে আমরা ফেব্রিককে দিয়ে আমরা একটা কালার তৈরি করতে পারি, সেটা হলো কলারের উপরে হতে পারে, কাপের উপরে হতে পারে, পকেটের উপরে হতে পারে। সো অ্যাজ এ রেজাল্ট ইরেগুলার ফ্ল্যাডিং, এটাকে আমরা বলবো ইরেগুলার ফ্ল্যাডিং, কোথাও কম কোথাও বেশি, যেটা আমি বললাম। এই ধরনের ইফেক্টটি কিন্তু অ্যাকচুয়ালি অবজেক্টিভ আমরা স্টোন ওয়াশের ক্ষেত্রে পেয়ে থাকি, এবং এই কাজগুলো করার জন্য স্টোন ওয়াশ ভেরি পপুলার ওয়াশ, এবং এই ওয়াশটি এখন খুবই জনপ্রিয়। সো স্টোন ওয়াশিং প্রসেসটা কীভাবে আমরা মেনটেন করবো সেটা নিয়ে আলোচনা করছি। ফার্স্ট স্টেপে একটা ব্যাক সাইজ অর লর্ড সাইজ অফ ডেনিম লং প্যান্ট, আমরা 5 পকেট একটা প্যান্ট নিলাম, 5 পকেট ডেনিম প্যান্ট, বেসিক একটা প্যান্ট 5 পকেট, 60 কেজি। ওকে, ফার্স্ট স্টেপ হলো ডিসাইজিং। ডিসাইজিং সম্বন্ধে তোমরা জানো। তো আমরা এয়ার ওয়াটার কত ইস্টুতে কাজ করবো, লিকার ম্যাটেরিয়াল রেশিও কত, 1:9, and 540 লিটার্স ওয়াটার লাগবে, 540 লিটার্স ওয়াটার লাগবে। এখন স্টার্ট দ্য মেশিন আমরা স্টার্ট করব। আমরা টেম্পারেচার দেব 60 ডিগ্রি টেম্পারেচার। ডিসাইজিং এজেন্ট আমরা অ্যাড করব 0.6 গ্রাম পার লিটার, 324 গ্রাম পার লিটার আমরা ইউজ করবো এই জায়গায়, 324 গ্রাম, মানে টোটাল কোয়ান্টিটি 540 লিটারের জন্য 1:9। দেন হলো ডিটারজেন্ট অ্যাকচুয়ালি আমরা ইউজ করবো অ্যান্টি স্ট্যানিংয়ের জন্য 1 গ্রাম পার লিটার, 540 গ্রাম আমরা ডিটারজেন্ট এজেন্ট এখানে ইউজ করছি। দেন হলো টাইম 15 to 25 মিনিট আমরা রেস্ট করবো। তারপরে ড্রপ দ্য লিকার, আমরা তারপরে লিকারগুলোকে ছেড়ে দিব, যেগুলো ওয়েস্টেজ লিকার, গার্মেন্টস বডিটা মেশিনের মধ্যে থাকবে। আমরা এখন আনলোড করবো না, বিকজ দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ we have to complete, because the second step we have to prepare actually আমরা কি করতে যাচ্ছি, হট ওয়াশ। সেকেন্ড স্টেপ হলো হট ওয়াশ আমরা করবো। প্যাড ওয়াটার আবার 1:9 540 লিটার ওয়াটার আমরা ইউজ করবো। 540 লিটার ওয়াটার ইউজ করে টেম্পারেচার 60 ডিগ্রি, টাইম টু 5 মিনিট। আমরা আবার অ্যাড ওয়াটার করবো 480 লিটার ওয়াটার, মেশিন রানিং করবো 1:8-এ। এবার আমরা ব্লিচিং পাউডার দেবো। ব্লিচিং পাউডার 10 গ্রাম পার লিটার, 4800 গ্রাম আমাদের ব্লিচিং পাউডার দিতে হবে। তারপর আমরা ইউজ করবো সোডা অ্যাশ 5 গ্রাম পার লিটার, সোডা অ্যাশ 2400 গ্রাম পার লিটার। গ্রাম আমরা করবো টোটাল কনজামশন কেমিক্যাল, মানে যদি আমরা 5 গ্রাম পার লিটার ইউজ করি 1:8-এ, তাহলে 2400 গ্রাম আমরা ইউজ করছি হলো সোডা অ্যাশ। পিউমিক স্টোন হাফ ভলিউম অফ গার্মেন্টস, আমরা পিউমিক স্টোন ইউজ করবো। মানে যদি আমাদের কেজি 60 কেজি হয়, 30 কেজি পিউমিক স্টোন
টোটাল ভলিউম গার্মেন্টস ভলিউমতে ইউজ করব। আমাদের টোটাল ভলিউম অফ গার্মেন্টস ছিল 60 কেজি, তাহলে আমাদের ইউজ করবো আমরা হাফ ভলিউম, মানে হলো 30 কেজি পিউমিক স্টোন। টেম্পারেচার থাকবে 60 ডিগ্রি টেম্পারেচার, এবং এই টেম্পারেচার রেজ করবে, এবং টাইম ডিপেন্ড আপন দ্য শেড, এটা শেডের উপর ডিপেন্ড করবে। আমরা জানি ডেনিম গার্মেন্টসেরও একটা শেড থাকে, সেই শেডটাই কিন্তু ম্যাচিং করে দিতে হবে বাইরকে। বাইর বলবে যে আমার গার্মেন্টস বডির শেডটা এরকম থাকতে হবে। এই র বডি কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমাদের মতো করে ডিপ কালার করছি, পরবর্তীতে যখন গার্মেন্টস ওয়াশিংয়ে আসবে তখন কিন্তু এটা কালার কিন্তু অনেকটাই আনফিক্সড কালারগুলো কিন্তু উঠে যাবে, তখন কিন্তু একটা শেড তৈরি হবে। যেহেতু প্রিমিয়াম স্টোনে অ্যাপ্লাই করছি, শেডিং কিন্তু লাইটের দিকে যাবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা কতটুকু শেড চাচ্ছি, মানে এটা ডিপেন্ড করবে কত মিনিট আমরা রানিং করছি, 12 থেকে 15 মিনিট। তারপর ড্রপ দ্য লিকার, রিন্স টুয়াইস ইজ 3 মিনিট। রিন্স করতে হবে, কারণ স্টোনের অনেকগুলো ইম্পিউরিটিজ এর ভিতরে থাকতে পারে, এগুলো দূর করতে হবে। 3 মিনিট রিন্স টুয়াইস, দুইবার আমরা রিন্স ওয়াশ করবো 3 মিনিটের জন্য। তারপরে আবার পরবর্তী স্টেপ নিউট্রালাইজেশন। অ্যাড ওয়াটার 1:9 আমরা পানি অ্যাড করবো, 540 লিটার পানি, অ্যান্ড অ্যাড সোডিয়াম হাইপোসালফাইড 3 গ্রাম পার লিটার, হাইপোসালফাইড 3 গ্রাম পার লিটার দেবো। এখানে অ্যাকচুয়ালি তোমরা জানো, ওয়াশিং অনেকে ইচ্ছা হয়তো চাকরি করো, যে এই প্রসেসগুলি কিন্তু মেনটেন করা হয়। টেম্পারেচার 40 ডিগ্রি টেম্পারেচার এখানে রাখবো, রেখে টাইম দিব ডিপেন্ড আপন দ্য শেড, কতটুকু টাইম ডিপেন্ড করবে শেডের উপরে। হোয়াট ডু ইউ মিন বাই শেড? Percentage of the color in the fabric, that is called the shade. Percentage of the color কতটুকু কালার ফেব্রিক্সের মধ্যে থাকবে, এটাই হলো শেড। 2% হলো শেড, হলো 2%, 10% হলো শেড, হলো 10%। ইস অ্যাকচুয়ালি আমরা নিউট্রালাইজেশন যখন করবো, কত মিনিট চালাবো, বেশি চালাইলে আমাদের শেডটা লাইট হয়ে যাবে। এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং মনে রাখতে হবে। তারপর আবার 5th স্টেপ সফেনার ইউজ করতেই হয়, বিকজ বায়ার্স রিকোয়ারমেন্ট থাকে। আমি আগের ক্লাসগুলোতে বলেছি সফেনার অ্যাড ওয়াটার 1:8 480 লিটার্স ওয়াটার নিব। অ্যাড অ্যাসিটিক অ্যাসিড ইউজ করবো 0.6 গ্রাম পার লিটার, তাহলে আমাদের একটা কনজামশন আসবে 288 গ্রাম। ক্যাটায়নিক সফেনার 1 গ্রাম পার লিটার ইউজ করবো, 480 লিটার আসবে 1:8। যদি আমরা 60 কেজি গার্মেন্টসের কথা চিন্তা করি, টাইম হলো 5 মিনিট, টেম্পারেচার হলো 40 ডিগ্রি টেম্পারেচারে আমরা ড্রপ দ্য লিকার করবো, আপলোড দ্য গার্মেন্টস টু ট্রলি। তারপর আমরা আনলোড করবো গার্মেন্টসকে। আনলোড করার পরে ট্রলিতে ভরবো, সেটা পরবর্তী প্রসেস হাইড্রো এক্সট্রাক্টর মেশিনে আমরা প্রবেশ করাবো। এই হোয়াট ইজ দ্য ফাংশন অফ হাইড্রো এক্সট্রাক্টর? ভেরি সিম্পল, to remove the excess water from the garment's body and process to the next step, dryer. গার্মেন্টস ড্রায়ারে আমরা প্রবেশ করাবো, সেখানে 35 থেকে 40 মিনিট, 75 থেকে 85 ডিগ্রি টেম্পারেচার থাকবে। ইটস ডিপেন্ড অন দ্য কনস্ট্রাকশন অফ দ্য গার্মেন্টস অর দ্য ফাইবার কন্টেন্ট অফ দ্য গার্মেন্টস। ফাইবার কন্টেন্টটা কেমন থাকবে, কটন হলে একরকম টেম্পারেচার, পলিস্টার হলে আরেক রকম টেম্পারেচার। এর 35 থেকে 40 মিনিট অথবা তারপর চালাবো 10 মিনিট কোল্ড ড্রাই করবো। কারণ আমরা যদি ড্রাইং প্রসেসটা ইউজ করি, গার্মেন্টসটা গরম থাকবে, এটাকে আস্তে আস্তে কোল্ড করতে হবে। তারপর আপনার কোয়ালিটি চেকিং, গার্মেন্টস উইল বি ডেলিভারি, আমরা কোয়ালিটি চেক করবো, কোয়ালিটি চেকের মাধ্যমে সেটা পরবর্তীতে গার্মেন্টসে আমরা ডেলিভারি করব। এই মোটামুটি আমরা যেটা দেখলাম স্টোন ওয়াশ, এবং অনেক সময় বায়ার আমাদেরকে যেটা বলে থাকে যে একটা গার্মেন্টসকে স্টোন এনজাইম ওয়াশ করতে হবে, তার মানে আমাদের স্টোনও করতে হবে, এনজাইম ওয়াশিংও করতে হবে। তাহলে 2 types of process we have to develop on the garment's body according to the buyer requirement. জাস্ট যে এই গার্মেন্টস বডিতে যখনই আমরা 2টা প্রসেস ইউজ করবো, তার মানে কস্টিং বেড়ে যাবে। সো এই কস্টিংগুলো কিন্তু মেনটেন করতে হবে, বিকজ হলো যে আমরা একটা ওয়াশিং পার্ট নিয়ে আলোচনা করছি। একটা হোল গার্মেন্টস এক্সিকিউট করার সময় ম্যানি প্রসেস ইউ হ্যাভ টু ডান। তো অনেকগুলো প্রসেস করলে কস্টিং বেড়ে যাবে। তো অনেক বার বলে শুধু এনজাইম ওয়াশ করে দেওয়ার জন্য শুধু এনজাইম ওয়াশ করে দেবো, অনেক বার করবে স্টোন এনজাইম ওয়াশ, তাহলে দুইটা প্রসেস কিন্তু ইউজ করতে হচ্ছে। 2টা প্রসেসের জন্য কিন্তু কস্টিংও বেড়ে যাবে, সেখানে হয়তো 30 সেন্ট বা 40 সেন্ট বেড়ে যেতে পারে। তো এইভাবে কিন্তু কনজামশন কস্টিং করতে হবে। সো এনজাইম ওয়াশ এবং স্টোন ওয়াশ একত্রে হতে পারে, এনজাইম ওয়াশ পৃথক হতে পারে। ইটস ডিপেন্ড অন দ্য বায়ার্স রিকোয়ারমেন্ট।
বায়ার যদি বলে এনজাইম ওয়াশ করে দিতে হবে তাহলে শুধু এনজাইম ওয়াশ করতে হবে, বায়ার যদি বলে স্টোন ওয়াশ করে দিতে হবে তাহলে শুধু স্টোন ওয়াশ করে দিতে হবে। সো আই থিঙ্ক দ্যাট যে ইটস ডিপেন্ড অন দ্য বায়ার্স। সো আমরা স্টোন এনজাইম ওয়াশ একসাথে করা পসিবল, সেটা আমি সেটা উল্লেখ করেছি, সেটা তোমরা একটু দেখে নিবা। দুইটা প্রসেস একসাথে করা পসিবল এবং সেটা আমি আলাদা আলাদা করে বললাম। সেটা নেক্সট স্টেপে তোমরা তোমাদের মতো করে যখন ইন্ডাস্ট্রিতে তোমরা এটা নিয়ে কাজ করবে তখন সেটাকে ওইভাবে তোমরা চিন্তা করবে যে স্টোন এনজাইম ওয়াশ একসাথে করা পসিবল হবে। So now I am describing regarding bleach wash. Bleach wash নিয়ে আলোচনা করতে যাচ্ছি। Bleach wash of garments means lighting the color. Lighting the color একদমই যে কালারটা মনে করো তোমার কাছে অড দেখাবে, একদমই অড লাইটিং কালার, এবং এই কালারগুলো আমরা কিন্তু ইউজ করে থাকি অ্যাকচুয়ালি এবং তোমার অ্যাপ্লাই করে থাকি। সো আমি বলছি যে ডাইট গার্মেন্টস, ইন্ডিগো ডাইট গার্মেন্টস তুমি করবা। ইন্ডিগো ইজ ওয়ান কাইন্ড অফ এ কালার, ভেরি পপুলার কালার। তাহলে লাইটিং করে এটাকে ধরো ইন্ডিগো কালারটা একটু ডিপ থাকলে লাইটিং করে আমরা যখন ব্লিচ ইউজ করবো এটা নর্মালি ডাইট উইথ রিয়েক্ট অর রিয়েক্টিভ ডাইট ইজ অলসো দ্য সেপারেট প্রসেস। এটা কিন্তু একটা সেপারেট করে হুইচ ক্যান বি অ্যাপ্লাইড ইনস্টেড অফ স্টোন ওয়াশিং অর টুগেদার উইথ দ্য স্টোন ওয়াশিং to avoid healing problems. This process must be followed by the neutralizing process is given figure. So I think that the শীতের মধ্যে আমি ছবিটাও দিয়ে দিয়েছি তোমাদের কেমন হতে পারে, তোমার ব্লিচ ওয়াশটা কেমন দেখতে। ব্লিচ ওয়াশটা অ্যাকচুয়ালি তোমার একটা ইফেক্ট নিয়ে আসবে যে ইন্ডিগোর লাইটের মতো হয়ে যাবে। ইন্ডিগোর সলিড যে কালারটা সেটা কিন্তু গার্মেন্টস বডিতে থাকবে না। এই হলো ব্লিচ ওয়াশ। আমরা পার্শিয়াল কালার ফেডিং বলতে পারি এটাকে, পার্শিয়াল কালার ফেডিং। দেখা পার্শিয়াল কালার ফেডিং অর ইফেক্ট is produced in the garment's body. তাহলে পার্শিয়াল কালার তৈরি হতে পারে গার্মেন্টস বডির উপরে। ব্লিচিং ইজ অলসো ডান আফটার এনজাইম ওয়াশ। এনজাইম ওয়াশের পরে ব্লিচিং করতে হবে। অর উইথ স্টোন ওয়াশ টু গেট মোর ফেডিং ইফেক্ট অর সুপার লাইট শেড। যদি এনজাইম স্টোন ওয়াশ করে ব্লিচ ওয়াশ করো, যে স্টোন ওয়াশ করে আমি করব, তাহলে কিন্তু সুপার তোমার কী হয় আরও ফেডিং, সুপার লাইট ফেডিং তৈরি হবে। মানে কালার মনে হবে যে এই গার্মেন্টসটা একদমই পুরানো, ওল্ড ইফেক্টের মতো হয়ে যাবে। তো এটাই কিন্তু অ্যাকচুয়ালি উদ্দেশ্য ব্লিচ ওয়াশের। তো ব্লিচ ওয়াশের আমরা এখন প্রসেস নিয়ে আলোচনা করব।